উপস্থিত সুধীমণ্ডলী, বস্তুত পক্ষে আমার অর্ধাঙ্গিনী তথা পেটের হাফের মতো আমিও ঠিক বুঝতে পারছি না কি বলবো। দু একটা কথা কি বলা যায় এই মুহূর্তে, মোটামুটি সব ধরনের কথাই বলা হয়েছে। তবে আমার কনিষ্ঠ অনুজ প্রতিম বন্ধু হাসান ফেরদৌসের সূত্র কথা ধরে কয়েকটা কথা বলতে চাই। যে হাসান ফেরদৌস আমাকে আজকে আশ্বস্ত করলেন যে বোধহয় আমার কবিতা লেখা একদম ব্যর্থ হয়নি, এবং পৃথিবীর অন্যান্য যেসব কবিরা কবিতা লিখেছেন তারাও ব্যর্থ হননি, এবং আমাদের মহৎ কবি রবীন্দ্রনাথ তিনিও ব্যর্থ হননি। কারণ কবিরা বিপ্লব যখন হচ্ছে বিপ্লবীদের অনুপ্রাণিত করেছেন, স্বাধীনতা যুদ্ধের সময় স্বাধীনতার সৈনিকদের অনুপ্রাণিত করেছেন। এসব অত্যন্ত আশ্বস্ত করেছে আমাকে। তা আমি এখানে একটা গল্প দিয়ে শুরু করতে চাই। একবার রবীন্দ্রনাথ কলকাতা থেকে শান্তিনিকেতনে যাচ্ছেন। প্রথম শ্রেণীতে একটা সিট সংরক্ষণ করা হয়েছে, তার জন্য রিজার্ভ করা হয়েছে। তো আগে থেকে আরেকটা সিটে আরেকজন মারোয়ারি ব্যবসায়ী বসেছিলেন, তিনিও যাচ্ছেন ওই দিকে বোলপুরে। তো রবীন্দ্রনাথকে অনেক লোক, প্রচুর লোকজন স্টেশনে এসছে তুলে দেওয়ার জন্য স্টেশনে। তো যখন লোকজন এসে রবীন্দ্রনাথকে তার জায়গায় বসিয়ে টসিয়ে ঠিক মতন দিয়েছে, তারপরে সবাই চলে গেছে। তো তখন মারোয়ারি ব্যবসায়ী অত্যন্ত কি বলে অনুসন্ধিৎসা জাগলো, কি ব্যাপার, এই লোকটাকে এত লোক এসে স্টেশনে তুলে দিল, নিশ্চয়ই খুব বড় ব্যবসায়ী হবে। তো মারোয়ারি জিজ্ঞেস করলো রবীন্দ্রনাথকে যে বাবু, আপনি কি ব্যবসা করেন? তো রবীন্দ্রনাথ বলেন যে না, আমি তো কোনো ব্যবসা করি না। বলে আপনি কি করেন? বলে আমি তো কবিতা লিখি। বলে আপনি কবিতা লেখেন? হ্যাঁ। তো কবিতা লিখে আপনার কি হয়? রবীন্দ্রনাথ একটু মুচকি হেসে বললেন, কিছু হয় না। তো এটা বললাম আর কি, আমি গল্প ছেলে, এটা কবিদের মধ্যে, লেখকদের মধ্যে এই বোধটা আছে, রয়েছে। এই যে গ্রিক নাট্যকার থেকে তিনি দৃষ্টান্ত দিলেন, আমি সেই পৃথিবীর প্রায় মহত্তম একজন দার্শনিক, গ্রিক দার্শনিক, তার কথা থেকে বলবো, প্লেটো যখন আদর্শ রাষ্ট্রের পরিকল্পনা করলেন, তখন সেই আদর্শ রাষ্ট্র থেকে তিনি সর্বপ্রথম যাদেরকে বাদ দিলেন তারা কিন্তু কবি। যদিও অনেক পরে অ্যারিস্টটল এসে প্লেটো কে নাকচ করে আবার কবিদেরকে পুনর্বাসিত করলেন। তো আমারও মনে দীর্ঘদিন ধরে এরকম একটা কথা ছিল, কাজ করছিল। আরেকজন গত প্রায় 7-8 বছর আগে একজন পোলিশ কবি, তোমার সেজলো মিলোজ, এভাবে চিশব মিহোজ উচ্চারণ নোবেল পুরস্কার পেয়েছেন। তার একটা কবিতা আছে, সেখানে একটা লাইন আছে যে হোয়াট ইজ দ্য ইউজ অফ পোয়েট্রি which cannot save nations। কারণ পোল্যান্ড বহুবার সোভিয়েত ইউনিয়ন কর্তৃক অধিকৃত হয়েছে, রাশিয়ানরা কর্তৃক অধিকৃত হয়েছে, 3-4 হয়েছে। তো বারবার ওই পূর্ব ইউরোপের লেখকদের এই অভিজ্ঞতা হয়েছে যে
তাদের কবিতা তাদেরকে উদ্ধার করতে পারেনি। কবিতা নিয়ে এই পর্যন্ত যত আলোচনা হয়েছে, অনেক ধরনের কবিতার পক্ষে অনেক ধরনের কথা হয়েছে। কেউ কেউ বলেছেন যে কবিতার একটা প্রধান কাজ হচ্ছে যে ভাষা বহু ব্যবহারে, ভাষার শব্দের যে অভিঘাত যখন নষ্ট হয়ে যায়, শব্দ যখন ক্ষয়প্রাপ্ত হয়, তখন কবিরা এসে ভাষাকে নতুন জীবন দান করে। ইংরেজিতে বলে যে the job of the poet is to purify the language of the tribe. এই গোষ্ঠীর ভাষাকে পিউরিফাই করা, পরিশ্রুত করা, ভাষাকে নবজীবন দান করা। কারণ ভাষার মাধ্যমে আমরা কথা বলি, এবং ভাষা যখন নষ্ট হয়ে যায়, কিভাবে নষ্ট হয় আমি একটা দৃষ্টান্ত দিই। আমরা যখন খবরের কাগজে পড়ি যে গতকাল ঢাকা আরিচা রোডে ট্রাক দুর্ঘটনায় 5 জন লোক আহত হয়েছে, 3 জন লোক মারা গেছে। যখন 3 জন লোক মারা গেছে আমরা বলি, এটা আমাদের মনে কোনো তরঙ্গ তৈরি করে না। আমরা এতবার শুনেছি 3 জন লোক মারা গেছে, 3000 বা 3 লক্ষ না শুনলে আমাদের মনে তার কোনো অভিঘাত সৃষ্টি হয় না। তো কবিরা এসে এই 3 জন যে লোক, এই 3 জনের যে একজন, এই একজনের মৃত্যু যে কি একটা প্রধান ঘটনা, এটাকে কবিরা এই 3 শব্দটাকে ভেঙে সেই 3 জনের একজন কে ছিল, সে একজন বাবা ছিল। সে হয়তো বাড়ি থেকে বেরিয়েছিল, তার ছোট মেয়েকে বলেছিল যে তোর জন্য পুঁতির মালা কিনে নিয়ে আসবো। আমি ছেলেকে বলেছিল যে ঠিক আছে, তোমার জন্য আমি একটা লাঠিম কিনে নিয়ে আসবো। যখন আমরা এই লোকটার জীবন চিত্রটা পাই, যেটা একটা লেখকের কাজ বের করে আনা, তখন আমরা ঘটনার যে ট্র্যাজেডি সেটা আমরা বুঝতে পারি। তো এই জন্য কবিদের একটা কাজ হচ্ছে ভাষাকে, ক্ষয়প্রাপ্ত ভাষাকে নতুন জীবন দান করা, পিউরিফাই দ্য ল্যাঙ্গুয়েজ। আরেকটা কথা বারবার বলা হয়েছে যে শেষ পর্যন্ত কি করে কবিতা, সেটা হচ্ছে আমাদের চিত্ত শুদ্ধি ঘটায়, চিত্তের শুদ্ধি ঘটায়। এটা সবচেয়ে বেশি করতে পারে গান। নন্দন তাত্ত্বিক আলোচনা দেখা যায় যে সবসময় বলা হচ্ছে যে যারা কবিতার বিভিন্ন যে প্র্যাগম্যাটিক দিক আসে, প্র্যাগম্যাটিক্স থেকে কবিতাকে মুক্ত করতে চেয়েছিলেন প্রতীকী কবিরা, তাদের বক্তব্য ছিল যে পোয়েট্রি tries to attain, all art tries to attain the condition of music. সঙ্গীতই শ্রেষ্ঠতম শিল্প, এবং একসময় চেষ্টা করা হয়েছিল যে কবিতা যাতে সঙ্গীতের কাছাকাছি পৌঁছতে পারে। তো শেষ পর্যন্ত কবিতা আমরা পড়ি, আমি নিজে পড়ি, আমার নিজে চিত্তশুদ্ধি ঘটায়, এটা সত্যি কথা। এবং আমরা যখন স্কুলে কবিতা পড়ি যে কবি বলিয়াছেন যে সব মানুষ সর্বমানসিক কি বলে সাম্য ইত্যাদি ইত্যাদি, স্কুলে যেভাবে কবিতা পড়ানো হয়, হ্যাঁ, যে ভাব সম্প্রসারণ করো, ওই যে কবিতার প্রতি একটা বিরূপ মনোভাব নিয়ে আমরা বড় হই, তারপরে আমরা কেউ কবিতা পড়ি না। কিন্তু ওই প্রাথমিক বিরূপ অবস্থাটা যদি কাটিয়ে ওঠা যায়, তাহলে কবিতার ছন্দ, কবিতার চিত্রকল্প, কবিতার উপমা, যে আপনারা প্রত্যেকেই বনলতা সেন কবিতা পড়েছেন, এবার আমাদেরকে রূপসী বাংলার কবিতাগুলো পড়েছেন, রবীন্দ্রনাথের কবিতা পড়েছেন। শেষ পর্যন্ত কবিতা আমাদেরকে মানুষ হিসাবে বাঁচতে শেখায়, আমাদের মানবিকতাকে
আমাদের যে সুকুমার অনুভূতিগুলো আছে সেগুলো কবিতা কর্ষণ করতে থাকে। এই সংস্কৃতি, কর্ষণ শব্দ থেকেই এটা এসছে। আমাদের মানবিক অনুভূতিগুলোকে আমাদেরকে মানুষ হিসেবে বাঁচিয়ে রাখতে হবে, এটাই হচ্ছে কবিতার সবচেয়ে বড় ভূমিকা। সব শিল্পেরই এই একই ভূমিকা, আমাদেরকে মানুষ হিসাবে মানবিকতাকে রক্ষা করে, সংরক্ষণ করে। ধন্যবাদ।